আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওটা মেনলি আমাদের বায়োলজি চ্যাপ্টার 5 এর উপর। আজকের ভিডিওতে আমি বায়োলজি চ্যাপ্টার 5 এ এসএসসি পরীক্ষায় আসার মতো যত ধরনের সিকিউ আছে তো সিকিউ নিয়ে আলোচনা করব এবং এই সিকিউগুলো কীভাবে অ্যান্সার করতে হবে, কীভাবে লিখলে বেশি মার্ক পাওয়া যাবে সেই সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমি সিকিউতে যেসব জিনিসগুলো বেশি আসে সেগুলোই কিন্তু এই ক্লাসে করাবো। তো ফুল ডিটেলসে এই ক্লাসে করানোটা আসলে সম্ভব নয়। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি খাদ্যের যেসব আমাদের উদ্ভিদের যে খাদ্য রয়েছে, উদ্ভিদের খাদ্যের মধ্যে আমরা জানি দুই ধরনের উপাদান পাওয়া যায়, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। সো মাইক্রোনিউট্রিয়েন্টগুলো কি আমরা একটু জেনে আসি। উদ্ভিদের পুষ্টি উপাদান, উদ্ভিদের পুষ্টি উপাদান এগুলোকে নোট করে লিখলে অনেক উপকার করবে। এগুলো পুষ্টি উপাদান একটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট, ম্যাক্রো নিউট্রিয়েন্ট। এই দুই ধরনের পুষ্টি পাচ্ছি, ঠিক আছে? এই দুই ধরনের পুষ্টি পাচ্ছি। একটু দেখি। দেখো মাইক্রো আর হচ্ছে ম্যাক্রো। সো মাইক্রো নিউট্রিয়েন্টগুলো কী কী বলতো? জিঙ্ক, এই কয়টা হচ্ছে কি মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদ দেহে অল্প পরিমাণে হলেই মানে অল্প পরিমাণে প্রয়োজন হয় সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। সেগুলো কি জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, ফেরাম, কপার। আর ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো কী কী বলো? যেগুলো উদ্ভিদের দেহে বেশি পরিমাণে লাগে। মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, আর ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে বৃহৎ। ওকে, সো ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো কী কী আমি বলে দিই। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ম্যাগনেশিয়াম, এরপর হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, হচ্ছে নাইট্রোজেন। এই কয়টা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ওকে, সো এইটা হচ্ছে এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউতে এটা আসে। ঠিক আছে, সো এই জন্য একটু মনে রাখবা। সো উদ্ভিদের পুষ্টি উপাদান সম্বন্ধে পরে এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে যাব, সেটা হচ্ছে উদ্ভিদের খাদ্য উপাদান। তো খাদ্য উপাদান তো ছোটোবেলা থেকেই পড়ে আসতেছো, যে শর্করা, আমিষ, চর্বি, এরপর হচ্ছে তোমার ভিটামিন। ওকে, সো এগুলো তুমি বই থেকে একটু সুন্দর করে রিডিং করে নিলেই হবে। এরপর যে বইতে লেখা আছে একটা এমসিকিউতে আসে, সেটা হচ্ছে আমিষে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? 14% নাইট্রোজেন থাকে আমিষে, 14% নাইট্রোজেন থেকে। সো এটা এমসিকিউতে চলে আসতে পারে। আর রাফেজ নিয়ে নম্বরের প্রশ্ন আসছে যে রাফেজ খাওয়া কেন উচিত, অথবা রাফেজ আমাদের কীভাবে ভূমিকা পালন করে এই পরিপাকে, সেটা আসতে পারে। সো দেখো আমি একটু রাফেজ নিয়ে আলোচনা করবো। রাফেজ, ওকে, দেখো রাফেজ আসলে আমাদের কী কী ভূমিকা পালন করে, আর রাফেজ আসলে মেনলি কী, এই জিনিসটাকে একটু বোঝা লাগবে। তো রাফেজ আসলে মেনলি আঁশ। রাফেজ কী বলো? আঁশ, অথবা রাফেজের আরেকটা নাম হচ্ছে ফাইবার। ফাইবার, আঁশ বা ফাইবার। তো তুমি দেখবা যে তুমি যে ডাটা খেয়েছো না, ডাটা বা সজিনা বলে, তো ওইখানে দেখবা যে আঁশ জাতীয় কিছু জিনিস। এরপরে তুমি দেখা যে পাট, পাট তো আমরা খাই না, বাট পাটেও কি আঁশ থাকে। এরপরে হচ্ছে তুমি যদি দেখো ফলের খোসা, ফলের খোসায়ও কিন্তু আঁশ থাকে। নারিকেলের ফলের খোসা দেখছো না, আঁশ থাকে, প্রচুর আঁশ। এরপর হচ্ছে ডাবে দেখছো, ডাবটা তো নারিকেলের একই জিনিস। এরপর হচ্ছে তুমি যদি দেখো আরও অনেক ধরনের ফল আছে। এরপর হচ্ছে বাঁশেও দেখবে আঁশ আছে, অনেক শক্ত। সো এই রাফেজটা আসলে মেনলি কী দিয়ে তৈরি জানো? সেলুলোজ। দেখো সেলুলোজ আর হচ্ছে লিগনিন, এই দুইটা দিয়ে হচ্ছে রাফেজ তৈরি। এই দুইটা জিনিস দিয়ে কী তৈরি? রাফেজ তৈরি। সেলুলোজ আর হচ্ছে লিগনিন, এই দুইটা জিনিস রাফেজ তৈরি।
তো লিগনিন যেটা দিয়ে, যেখানে লিগনিনটা বেশি থাকে সেটা বেশি শক্ত হয়, লিগনিন যেখানে বেশি থাকে সেটা শক্ত হয়। তো লিগনিন সম্পর্কে তুমি হয়তো চ্যাপ্টার 2-তে পড়ে আসছো, তাই না? লিগনিন হচ্ছে ওই যে স্ক্লেরেনকাইমার কোষপ্রাচীরে থাকে, স্ক্লেরেনকাইমার টিস্যু কোষপ্রাচীরে। লিগনিনটা হচ্ছে যেখানে বেশি থাকে ওইখানে একটু শক্ত হয় বেশি। তো সেলুলোজ হচ্ছে তুলনামূলক একটু পাতলা টাইপের। তো যেগুলো সেলুলোজ বেশি থাকে ওইটা আসলে মেনলি মানুষ খায়। তো লিগনিন তো অনেক শক্ত, এত শক্ত তো মানুষ খেতে পারে না। এরপর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে রাফেজ হচ্ছে যদি বলো যে রাফেজ মানবদেহে পরিপাক হয় না, উত্তর হচ্ছে না, রাফেজ হচ্ছে মানবদেহে পরিপাক হয় না। অন্যদিকে উদ্ভিদ দেহে কিন্তু কি পরিপাক হয়, রাফেজ পরিপাক হয়। এখন রাফেজ কীভাবে উদ্ভিদ দেহে পরিপাক হয়, সো ওইটা নিয়ে কিন্তু তোমার ইন্টার আলোচনা আছে। তো রাফেজ হচ্ছে একটু বিশেষ নিয়মে পরিপাক হয়। এরপর হচ্ছে প্রাণী দেহে কেন পরিপাক হয় না, কারণ প্রাণী দেহে রাফেজ পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম প্রাণী দেহে মানে গ্রন্থি থেকে ক্ষরিত হয় না। অগ্নাশয় বলো, যকৃৎ বলো, কিংবা অন্য ধরনের যেসব গ্রন্থি আছে যেগুলো পরিপাকের সঙ্গে জড়িত, সেই সকল গ্রন্থি থেকে রাফেজ পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম ক্ষরিত হয় না বা নিঃসৃত হয় না। এই জন্য আর কি এই রাফেজ হচ্ছে মানবদেহে পরিপাক হয় না। তো রাফেজ মানবদেহে পরিপাক না করেও রাফেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা জানো কি? সেটা হচ্ছে রাফেজের গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে মল বৃদ্ধি করে, মল বৃদ্ধি। এগুলোকে নোট করো, কারণ এই জায়গাতে এগুলোই পরীক্ষায় লেখা লাগে। মল বৃদ্ধি করে, এরপরে কি করে বলো? স্থূলতা হ্রাস করে। কি হ্রাস করে? স্থূলতা, স্থূলতা হ্রাস। ওকে, এরপরে কি করে বলো? এরপর হচ্ছে ক্ষুধা প্রবণতা কমে, ক্ষুধা প্রবণতা কমায়। ওকে, তো এই কাজগুলো করে। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রাফেজ কীভাবে মল বৃদ্ধি করে? তো রাফেজ হচ্ছে এক ধরনের আঁশ জাতীয় জিনিস। তুমি যদি বায়োলজি এর পরের চ্যাপ্টারে যাও, চ্যাপ্টার 6-এ, তো সেখানে তুমি দেখবা যে যে সকল আঁশ জাতীয় জিনিস আছে এটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় পানিকে আকর্ষণ করে। সেই প্রক্রিয়াটা হচ্ছে ইমবাইবেশন। কি প্রক্রিয়া? ইমবাইবেশন। এই ইমবাইবেশন প্রক্রিয়ায় রাফেজ কী করে, অর্থাৎ আঁশ, মানে রাফেজ মানে আঁশ মানে ফাইবার, তো মেনলি আমরা আঁশ নামেই চিনি। আঁশ হচ্ছে কী করে ইমবাইবেশন প্রক্রিয়ায় পানিকে শোষণ করে। অর্থাৎ তোমার বাসায় দেখবে যে টিস্যু আছে, এটা টিস্যু। এখন টিস্যু আশেপাশে যদি পানি রাখো, মানে টিস্যুর সঙ্গে একটু হালকা একটু স্পর্শ করে, দেখবো যে পানি টিস্যুর কাছাকাছি আছে, মানে টিস্যু শোষণ করে নিচ্ছে। তো টিস্যু হচ্ছে পানি প্রিয় বলা হয়, মানে হাইড্রোফিলিক বা পানি প্রিয়, অর্থাৎ পানি আকর্ষণ করে। ওকে, তো এইগুলো একটু সামনের চ্যাপ্টারে গেলে একটু ভালো করে বুঝতে পারবো আর কি। তো এই জন্যই কিন্তু রাফেজ কী করে আমাদের শরীরের মধ্যে গিয়ে, আমাদের শরীরের মধ্যে আমরা যে পানি পান করি, তো এই যে পানিটা আছে এই পানিটাকে কী করে শোষণ করে, শোষণ করে এটা মল যে সময় আমরা যে ত্যাগ করি ওই সময় বায়ুপথে যেন মল ত্যাগ করতে সহায়তা করে। এবং রাফেজ তো বললাম যে পরিপাক হয় না, সরাসরি শরীর থেকে পরিপাক গ্রন্থের মাধ্যমে, পরিপাক তন্ত্রের মাধ্যমে বের হয়ে যায়। ওকে, তো এই জন্যে কী হয়, আমরা যে দেখলাম মাঝে মাঝে আমাদের বাবা মা অনেকেই বলে যে কোষ্ঠকাঠিন্য হলে শাক খাও, কারণ শাকের মধ্যেও কিন্তু আঁশ থাকে, শাকেও কি থেকে আঁশ থাকে, এই জন্য আমাদের শাক খেতে হবে। ওকে, তো রাফেজ সম্বন্ধে এগুলো জিনিসই জেনে পরীক্ষায় লিখে আসতে পারলে আর কোনো সমস্যা নেই। আর যদি তোমাদের এই জিনিসগুলো নোট আকারে লাগে তাহলে কিন্তু ভাইয়া পিডিএফ পাঠিয়ে দেবো, ভাইয়া ড্রাইভ লিঙ্কে পিডিএফ পাঠিয়ে দেবো কমেন্ট অথবা ডিসক্রিপশনে। ওকে, এবার আসো আমরা আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের সব মেইন করা, যেখান থেকে গ আর ঘ নম্বরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে পরিপাক নিয়ে। পরিপাক, পরিপাক নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ওকে, পরিপাক নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, বুঝছো? তো দেখো পরিপাকটা আসলে কি, পরিপাকটা আসলে কি বল? পরিপাক হলো আমরা যে খাদ্য গ্রহণ করি, এই গ্রহণকৃত খাদ্যকে শোষণক্ষম বা সরল অংশে পরিণত করার প্রক্রিয়াটা হচ্ছে পরিপাক। তো এখানে শোষণক্ষম অংশে কারা কাজ করে? বিভিন্ন গ্রন্থি থেকে রস নিঃসৃত হয়, তারা কাজ করে। এরপর আমাদের যে পৌষ্টিক গ্রন্থের সঙ্গে বিভিন্ন ধরনের পেশি আছে, এই পেশিগুলো কী করে ক্রম সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাদ্যকে এগিয়ে নিয়ে যায়।
এরপর আমাদের কপাটিকা আছে, সেই কপাটিকা ভেদ করে একটার পর একটা কপাটিকা থাকে, এই কপাটিকা ভেদ করে যার যেতে যেতে থাকে। তো কপাটিকা আসলে কি, কপাটিকা আছে যেটা হচ্ছে অন অফ হয়, মানে যেটা অন হলে যেতে পারে, অফ হলে, মানে আমাদের মানব দেহে অনেকগুলো কপাটিকা আছে। তো সবসময় সব কিছু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না। কপাটিকা যদি খোলে তাহলে যেতে পারবে, আর যদি না খোলে তাহলে যেতে পারবে না। ওকে, তো এরপরে আমরা পরিপাক নিয়ে যে আলোচনা করবো। তো পরিপাক নিয়ে আলোচনা করার কারণে আমাদের একটু গ্রন্থি সম্পর্কে জানবো। গ্রন্থি, এখান থেকে একটু প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে গ্রন্থির মধ্যে একটা আছে দেখো, লালা গ্রন্থি। লালা গ্রন্থি, লালা গ্রন্থি নিয়ে একটু আসতে পারে প্রশ্ন, যে লালা গ্রন্থিটা কি করো। দেখো, লালা গ্রন্থি আসলে কি, আমাদের যে মুখ আছে সম্পূর্ণ ফেস, আমরা যে মুখে খাবার খাই, মুখে খাবার খাওয়ার সময় দেখো মুখে দেখে লালা পাই না, লালা পাই না। লালাকে খাদ্য নিয়ে যেতে সহায়তা করে না, মানে আমরা যে খাবার খাই তারপর লালাই তো আমাদের গলা থেকে নিতে সহায়তা করে, কমন সেন্স। এই লালার ইংরেজি হচ্ছে স্যালিভা। স্যালিভা হচ্ছে লালা। এই লালা হচ্ছে আমাদের 3 ধরনের গ্রন্থি থেকে বের হয়। মুখে 3 ধরনের গ্রন্থি থাকে, একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, আরটা হচ্ছে সাব ম্যাক্সিলারি গ্রন্থি, আরটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই 3টা গ্রন্থি হচ্ছে কি করে আমাদের মানে লালা তৈরি করে। প্রতিদিন আমাদের মুখ থেকে 1 থেকে 1.5 লিটার এর লালা তৈরি করে, 1 থেকে 1.5 লিটার লালা তৈরি করে। সো 1.5 লিটার তৈরি হয়, বাকি কিছুটা কম হতে পারে, একটু বেশি হতে পারে, এরকম আসলে লালা তৈরি করে। ওকে, লালা গ্রন্থি কোথায় কোথায় অবস্থিত এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। দেখো আমি তো লালা গ্রন্থিগুলোকে লিখে দিই। ওকে, একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড, প্যারোটিড। ওকে, একটু বুঝে নিও কষ্টগুলো। প্যারোটিড, আর হচ্ছে সাব ম্যাক্সিলারি, সাব ম্যাক্সিলারি, আরটা দেখো সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়ারি প্যারোটিড। তো প্যারোটিড গ্রন্থিটা আসলে কোথায় থাকে বলো তো আমাকে? প্যারোটিড গ্রন্থিটা আসলে কোথায় থাকে? প্যারোটিড গ্রন্থি থাকে আমাদের যে কান, কানের নিচে এইখানে দেখো প্যারোটিড গ্রন্থি আছে, এইখানে কানের নিচে প্যারোটিড গ্রন্থি থাকে। এরপরে আসো সাব ম্যাক্সিলারি। সাব ম্যাক্সিলারি গ্রন্থি কোথায় থাকে বলো তো? চোয়ালের নিচে, আমাদের চোয়াল আছে না, এই যে চোয়াল, এই যে চোয়াল, চোয়ালের নিচে থাকে হচ্ছে কি, এই যে চোয়াল, চোয়াল, এই চোয়ালের নিচে হচ্ছে কি থাকে আমাদের সাব ম্যাক্সিলারি থাকে। আর সাবলিঙ্গুয়ালটা কোথায় থাকে? সাবলিঙ্গুয়াল থাকে আমাদের চিবুকের নিচে, চিবুকের নিচে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থিটা থাকে। ওকে, তো এটা হচ্ছে লালা গ্রন্থি নিয়ে আলোচনা হয়ে গেল। এগুলো গ্রন্থি থেকে হচ্ছে স্যালিভা বা লালা তৈরি করে। এই লালার মধ্যে হচ্ছে কি থাকে? এই লালার মধ্যে থাকে হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ। এটা একটা এনজাইম। এটা কি হচ্ছে? এনজাইম। এই এনজাইম যেটা খাদ্য পরিপাকে সহায়তা করে হচ্ছে এনজাইম। স্যালিভারি অ্যামাইলেজ থেকে আরেকটা হচ্ছে মল্টেজ। ওকে, এগুলোকে একটু লিখে নিবা, একটু পজ করে লিখে নিবা, মনে থাকবে ইনশাল্লাহ, পরীক্ষায় লাগবে। এরপর আমরা আরও কিছু গ্রন্থি নিয়ে আলোচনা করবো। ওকে, আরও কিছু গ্রন্থি নিয়ে আলোচনা করবো। এবার আসো আমরা যে গ্রন্থি আলোচনা করবো সেটা হচ্ছে যকৃৎ। যকৃৎ, আসলে যকৃৎটা আসলে কি? যকৃৎ এর ইংরেজি বুঝি বা বাংলা বুঝি না। যকৃৎ হচ্ছে লিভার, ইংরেজিতে বলা হয় লিভার, লিভার বুঝতে পারবো। তো যকৃৎটা আসলে যে এরকম, এরকম ত্রিকোণাকার, একটা কোণ, একটা কোণা, আর একটা কোণা, 3টা কোণা, এই জন্য ত্রিকোণাকার। যকৃৎ কি আর কয় কোণাকার? ত্রিকোণাকার। একটা, দুটা, 4টি অসম্পূর্ণ খণ্ডে বিভক্ত। মানে যকৃতের মধ্যে 4টা খণ্ড আছে, কিন্তু ওই খণ্ডগুলো অসম্পূর্ণ। মানে এই যে একটা মনে করে যে কোষ বিভাজনের ক্ষেত্রে সাইটোকাইনেসিস যদি দেয়, সাইটোকাইনেসিস দেখবে যে এইটুকুতে কাজ, মানে যতক্ষণ না যে কাজ হচ্ছে, এই কাজে তো মানে আলাদা হয়ে যাবে, ভিটামিন যে আসলে খণ্ড এখন হয় না। তো এরকম অসম্পূর্ণ খণ্ডে বিভক্ত আছে। অসম্পূর্ণ মানে সম্পূর্ণরূপে খণ্ডিত নয়। ওকে, তাহলে বিভক্ত থাকে যকৃৎ। ওকে,
তো যকৃৎ আসলে থেকে এখান থেকে খ নম্বরে প্রশ্ন আসে যে যকৃৎকে কেন রাসায়নিক গবেষণাগার বলা হয়। ওকে, তো রাসায়নিক গবেষণাগার কেন বলা হয়? কারণ যকৃতে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। কি বিক্রিয়া ঘটে? জৈব রাসায়নিক বিক্রিয়া। আর যকৃতের রং হচ্ছে কিন্তু লালচে খয়েরি। যকৃতের রং হচ্ছে কি লালচে খয়েরি, এমসিকিউ আসতে পারে। তো যকৃতটা কেন রাসায়নিক গবেষণাগার বলা হয়? কারণ হচ্ছে যকৃতের রাসায়নিক বিক্রিয়া হয়। এক নম্বর দেখুন, শর্করা বিপাক, শর্করা বিপাকে সহায়তা করে। আর 2 নম্বর কি আমিষ, আমিষ বিপাকে সহায়তা করে। 3 নম্বর কি চর্বি সঞ্চয় করে, চর্বি সঞ্চয় করে। চর্বি যদি সঞ্চয় না করতো তাহলে কি আমরা জীবনও ফ্যাটি লিভার বলতে পারতাম? দেখো, ওই যে চর্বি সঞ্চয় করতো, চর্বিটা যে সময় যকৃতে 250 গ্রাম এর বেশি হয়, যকৃতে যে সময় 250 গ্রামের বেশি চর্বি জমা থাকে তখন তাকে আমরা ফ্যাটি লিভার বলি। কি বলি? ফ্যাটি লিভার। 250 গ্রামের বেশি চর্বি থাকে, চর্বি সঞ্চয় করে। শর্করা আমিষ এগুলোও সঞ্চয় করে, এগুলো বিপাকে সহায়তা করে, চর্বি বিপাকেও সহায়তা করে। এরপর হচ্ছে আমাদের যকৃৎ থেকে হচ্ছে ক্ষারীয় গুণ সম্পন্ন বাইল বের হয়। বাইল মানে হচ্ছে পিত্তরস। দেখুন, এই যে BIL, বাইল, বাইল মানে হচ্ছে পিত্তরস বের হয়। আর এটা হচ্ছে কি গুণ সম্পন্ন? ক্ষার। দেখবে যে এটা কি করে আসলে জানো? এই সময় ক্ষুদ্রান্তে পরিপাক হয় না, তো আমি সামনে বুঝাই দেবো যে ক্ষুদ্রান্তে পরিপাক হলে এখান থেকে যে ক্ষার আছে না, এই ক্ষারটা কি করে অ্যাসিডিক, মানে খাদ্যের যে অ্যাসিডিক ভাবটাকে আছে না, এটাকে প্রশমিত করে। পাকস্থলীর যে অ্যাসিড থাকে, তো পাকস্থলী থেকে এই সময় ক্ষুদ্রান্তে যায়, সেমে অ্যাসিডটাকে প্রশমিত করে। কারণ ক্ষুদ্রান্তে কিন্তু অ্যাসিডিক অবস্থায় ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাক সংঘটিত হতে পারে। তো আসলে এটা হচ্ছে যকৃৎ নিয়ে আলোচনা। তো এখান থেকে যদি ওই যে যকৃৎকে কেন গবেষণাগার বলা হয়, রাসায়নিক গবেষণাগার, তাহলে এইভাবে সুন্দর করে বর্ণনা করে লিখে দেবো। তো আমি নোট পাঠিয়ে দিব, আমি এখন বুঝাই দেবো, আর আমি তোমাদেরকে ড্রাইভ লিঙ্ক পাঠিয়ে দেবো, এখান থেকে দেখে নেবো। এরপরে দেখো, আরেকটা জিনিস নিয়ে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যকৃতের মধ্যে আরেকটা কথা বলা দরকার ছিল। যকৃতের মধ্যে কোষ থাকে, বুঝছো? ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল থাকে, বুঝছো? এই লোবিউলের মধ্যে হচ্ছে কোষ থাকে যকৃতের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল থাকে, সেগুলো কিন্তু একটু জেনে রাখি। লোবিউল কোথায় থাকে এটা আসতে পারি। এরপর হচ্ছে প্যানক্রিয়াস বা এটাকে বলি অগ্নাশয়। অগ্নাশয়, প্যানক্রিয়াস শব্দ দুটো একই, একটা ইংরেজি একটা বাংলা। দেখো অগ্নাশয়টা আসলে কি? অগ্নাশয়টা আসলে যেরকম এরকম ভাবে, এইখানে অগ্নাশয়টা হচ্ছে পাতার মধ্যে আমাদের পাতা। আর গাছের পাতা মেনে নিও না, বেশি ভালো আর্ট করতে পারি না, সেরকম অগ্নাশয়টা থাকে আর কি, পাতার মতো থাকে অগ্নাশয়টা। অগ্নাশয় হচ্ছে এরকম থাকে, ডাক্তার লাগবে না, গাছ মনে হয়ে যাবে, এরকম থাকে। তো অগ্নাশয় থেকে প্রশ্ন আসে যে অগ্নাশয়কে অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয়গ্রন্থি কেন বলা হয়? এখন আসো, অগ্নাশয়কে কেন বহিঃক্ষরা আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়? না না না, এখানে প্রশ্ন আছে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? মিশ্র গ্রন্থি মানে অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা দুইটা গ্রন্থি হিসেবে কাজ করে, এই জন্য অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। যদি বলে যে কেন মিশ্র গ্রন্থি বলে, বহিঃক্ষরা অন্তঃক্ষরা এই দুইটা হিসেবে কাজ করে, বহিঃক্ষরা অন্তঃক্ষরা এই দুইটা গ্রন্থি হিসেবে কাজ করে, এই জন্য মিশ্র গ্রন্থি বলা হয়। ওকে, প্রথমে ফার্স্ট লাইন এটা লিখবে, এরপর হচ্ছে একটা ব্যাখ্যা লিখবে। তো আমি একটু বুঝাই দিব ব্যাখ্যাটা, বললাম পাঠিয়ে দিব। তো কেন বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়? দেখো, আমাদের মানব দেহে যে সময় পরিপাক হয়, কী হয়? পরিপাকের টাইমে দেখা যায় এই অগ্নাশয় থেকে বিভিন্ন ধরনের রস খরিত হয়। আর কি খরিত হয়? এনজাইম বা কি উৎসেচক, এনজাইম খরিত হয়। বিভিন্ন ধরনের এনজাইম খরিত হয় আর রস খরিত হয়। এনজাইমগুলো কী কী সেগুলো একটু বলা হয়। এনজাইমগুলো একটু দেখো। এনজাইমগুলো হচ্ছে অ্যামাইলেজ,
এরপর হচ্ছে ট্রিপসিন, অ্যামাইলেজ, ট্রিপসিন, এরপর হচ্ছে ল্যাকটেজ, মল্টেজ, এরপর হচ্ছে ডায়াস্টেজ, এরপর হচ্ছে আরো কিছু নিয়ে করতে হয়, সেটা হচ্ছে ট্রিপসিন, অ্যামাইলেজ, লিপিড, না লিপিড, অ্যামাইলেজ, ট্রিপসিন, ল্যাকটেজ, মল্টেজ, ডায়াস্টেজ, এরপর হচ্ছে আরও খরিত হয় উইথ ল্যাকটেজ, এই কয়টাই খরিত হয়। আর আরও কয়েকটা আছে, বই থেকে একটু দেখে নিন। ওকে, সো আরও কয়েকটা আছে, এগুলো কিন্তু কী হয়, খরিত হয়। সুক্রেজ, সুক্রেজ, সুক্রেজ বাই যে ইংরেজি SUCRANC। বাংলায় একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে টেজ, হচ্ছে টোস, না হচ্ছে এজ, হচ্ছে ওজ, এজ হচ্ছে যে ASE, এস, এরপর হচ্ছে OS, ওজ, ওজ মানে হচ্ছে শর্করা, আর এজ মানে হচ্ছে এনজাইম। সবগুলো দেখবো এইখানে, দেখো এজ, 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 ড্যাশ, টেজ, রেজ, সবগুলো দেখো এই যে এজ মানে কি, এগুলো সব এনজাইম। বাট এগুলো যদি তুমি লাস্টে ওজ দিয়ে দাও, মল্টোজ তাহলে শর্করা, ল্যাকটোজ, ল্যাকটোজ হচ্ছে প্রোটিন, এবারে ডায়াস্টোজ, এগুলো হচ্ছে সুক্রোজ, এগুলো দিয়ে দিলি, এগুলো হয়ে যাবে কি শর্করা। সরি সরি সরি, ল্যাকটোজ হচ্ছে শর্করা, শর্করা মানে প্রোটিন বলে ফেলছি। ওজ মানে হচ্ছে শর্করা, আর এজ মানে হচ্ছে এনজাইম। ওকে, এরপরে আসো এখানে কেন অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। বহিঃক্ষরা গ্রন্থিতে যেগুলো করে, যে সময় ক্ষুদ্রান্তে পরিপাক হয়, ওই টাইমে হচ্ছে রগ্নাশক্তিতে এগুলো এনজাইম খরিত হয়। এনজাইম খরিত হওয়ার জন্য নালীর প্রয়োজন হয়। তো এটা হচ্ছে নালীযুক্ত, যেটা হচ্ছে নালীবিহীন। অন্তঃক্ষরা মানে নালীবিহীন, অর্থাৎ রক্তের মাধ্যমে, আর বহিঃক্ষরা মানে কি নালীযুক্ত থাকে। অন্তঃক্ষরা কেন বলা হয় আসলে, এবার এই দিকে আসলে অন্তঃক্ষরা বলা হয় কারণ এর মধ্যে একটা জিনিস আছে, ঠিক আছে। অগ্ন্যাশয়ের মধ্যে তিন ধরনের কোষ পাওয়া যায়, তিন ধরনের কোষ। একটা হচ্ছে আলফা, তোমরা ফিজিক্স পড়ছো না, ফিজিক্সে দেখবা যে এই চিহ্নগুলো আছে, কারণ চিহ্ন দিয়ে বুঝে দিচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা, একটা হচ্ছে ডেল্টা। এই আলফা কোষ থেকে একটা জিনিস মিশ্রিত হয়, রস। ওকে, সো এই রসটার নাম কি, রসটার নাম হচ্ছে গ্লুকাগন, রসটার নাম হচ্ছে গ্লুকাগন। বিটা কোষ থেকে মিশ্রিত হয়, বিটা কোষ থেকে মিশ্রিত হয় হচ্ছে আমাদের সবচেয়ে জানা জিনিস, সেটা হচ্ছে ইনসুলিন। গামা, গামা থেকে কি মিশ্রিত হয় বলতো, গামা থেকে মিশ্রিত হচ্ছে সোমাটোস্টেটিন, সোমাটোস্টেটিন। এটা হচ্ছে ডেল্টা বা ডেল্টা। এই কোষটার আবার অনেকে পিপি কোষ বলে, পিপি কোষ। তার মানে কি, কারণ এখান থেকে নিশ্চিত হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এর জন্য এটাকে অনেকে পিপিও বলে। সেই চারটা কোষ নিশ্চিত হয়। তো এখান থেকে গ্লুকাগন কী করে, গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, তার পরিমাণ গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। আর এই ইনসুলিন কী করে, ইনসুলিন হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমায়। এই সময় যে ডায়াবেটিক্স নিয়ে প্রশ্ন আসতে পারে না, তো রোগগুলো বই থেকে পড়ে নিবা। তো আমি ডায়াবেটিক্স থেকে প্রশ্ন বেশি আসে, ডায়াবেটিক্সের ক্ষেত্রে বলে দিই। ডায়াবেটিক্সের ক্ষেত্রে হচ্ছে ইনসুলিন, ইনসুলিন উৎপাদনকারী হচ্ছে যে কোষটা, এই কোষটা নষ্ট হয়ে যায় অথবা আংশিক কাজ করে। ওকে, আংশিক কাজ করলে সেটা হচ্ছে এই মানে আংশিক কাজ করে, আবার হচ্ছে এই পুরাটা নষ্ট হয়ে যায়। তো আংশিক কাজ করলে হচ্ছে ওষুধ খেয়ে থাকা লাগে, আর পুরোটা নষ্ট হয়ে গেলে ইনসুলিন বাইরে থেকে দেওয়া লাগে। ওকে, যেন এই যে তোমার এই শর্করা না, এই যে গ্লুকোজের পরিমাণটা যেন লো করা যায়। ওকে, বুঝতে পারছো তো, মানে এই যে ইনসুলিন হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমায়, আর
এই যে গ্লুকাগনের গ্লুকোজের পরিমাণ বাড়ে। আর সোমাটোস্টেটিন কী করে? সোমাটোস্টেটিন হচ্ছে এই যে গ্লুকোজ আর হচ্ছে এই যে ইনসুলিন আর হচ্ছে গ্লুকাগন, এই দুটার ভারসাম্য রক্ষা করে। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কী করে? এটা আসলে মেইনলি এই যে তোমার পরিপাকে একটু হেল্প করে, পরিপাকে হেল্প করে। এইচএসসিতে গেলে বিস্তারিত বুঝবা, আরও ভালো করে করতে পারবো ইনশাআল্লাহ। আপাতত এসএসসিতে এগুলো ব্যাপারেও তেমন কিছু লেখা নেই, বাট তোমার আমি লিখে দিলাম, সুন্দর করে নোট করে পরীক্ষায় লিখলে মার্কসটা বেশি আসবে আমাদের। এবার আমাদের যে মেইন পড়াটা, মানে যেটা না পড়লেই যেখান থেকে গ নম্বরের প্রশ্ন আসেই এই পড়াটায় যাবো, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে পরিপাক। মেইন পড়াটা হচ্ছে পরিপাক, এতক্ষণ গ্রন্থ নিয়ে আলোচনা করবো। ওকে, পরিপাক। পরিপাক তিন ভাগে হয়, একটা হচ্ছে মুখে, মুখে পরিপাক হয় অনলি শর্করা। আমাদের মুখের মধ্যে লালা থাকে, মিউকাস, মিউকাস থাকে, কি থাকে? মিউকাস। মুখের মধ্যে মিউকাস থাকে। আর থাকে কি এনজাইমগুলো, নামগুলো আমি বললাম একটু আগে, বলতো কি থাকে? টায়ালিন থাকে, টায়ালিন থাকে, এরপর কি থাকে বলতো? এরপর থাকে মল্টেজ। বলে দিলাম, যা বললাম রিমেম্বার করে বলে দাও। ওকে, মিউকাস থেকে, টায়ালিন থেকে, মল্টেজ থেকে। এই মল্টোসটা কিন্তু এই মল্টোস হচ্ছে স্বেচ্ছা, স্বেচ্ছা নয় সরকার, স্বেচ্ছা নয় সরকার, স্বেচ্ছা এই মল্টেস, এই এনজাইমগুলো হচ্ছে মল্টোসের প্রয়োজন। দেখি, এটা হচ্ছে এনজাইম, বারবার বললাম এটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে শর্করা, এই শর্করা বুঝছি। শর্করা মানে স্বেচ্ছা হচ্ছে, মনে করো 100টা শর্করা নিতে, অর্থাৎ সরি কী বলতে হবে, সো স্বেচ্ছার হচ্ছে তোমার ধরো যে স্বেচ্ছার হচ্ছে 100টা গ্লুকোজের মনোমার, সেগুলো সবই কিন্তু গ্লুকোজ দিয়ে তৈরি। ওকে, গ্লুকোজ হচ্ছে এদের মনোমার, আর এরা হচ্ছে গ্লুকোজের পলিমার। পলিমার মানে কি? একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে যখন বৃহৎ আকার অনুগঠন করে, একাধিক গ্লুকোজ মিলে তৈরি হয় স্বেচ্ছা, আর একাধিক গ্লুকোজ মিলে তৈরি হয় মল্টোস। তো স্বেচ্ছার হচ্ছে 100টা গ্লুকোজে তৈরি হয়েছে, আর এটা হচ্ছে 50টা, অর্থাৎ এরা এই মল্টেসটা এই স্বেচ্ছাকে কিছুটা ভেঙে ছোট করতে পারছে। ওকে, ভেঙে কিছুটা ছোট করতে পারছে। তো এটা একদম গ্লুকোজে পরিণত হবে হচ্ছে কোথায় বলো তো? একদম গ্লুকোজে পরিণত হয়ে যাবে আমাদের সেই এসিগে ক্ষুদ্রান্ত। ওকে, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত। এরপরে আসো আমরা যে জিনিসটা আলোচনা করবো, সেটা হচ্ছে পাকস্থলীতে বলি। পাকস্থলী, পাকস্থলী, পাকস্থলীতে কীভাবে পরিপাক হয় সেটা হচ্ছে পাকস্থলীতে পরিপাকটা কীভাবে হয়? মুখ থেকে যে সময় আমরা খাবারগুলো খাই, খাবার খাওয়ার পরে মুখ, এখান থেকে আমাদের যে গলা, গলবিল, গলবিলের পর হচ্ছে অন্ননালী, অন্ননালী হয়ে কী হয়? পাকস্থলীতে যায়, অন্ননালী পাকস্থলীতে যায়। তো যে প্রক্রিয়ায় মুখ থেকে খাদ্যবস্তু পাকস্থলীতে পৌঁছায়, সেই প্রক্রিয়াকে বলা হয়েছে পেরিস্টালসিস। কি বললো ভাই? আবার এটা হচ্ছে পেরিস্টালসিস। মুখ থেকে অন্ননালীর মাধ্যমে খাদ্যবস্তু পাকস্থলীতে যে প্রক্রিয়ায় পৌঁছায় তাকে বলা হয় পেরিস্টালসিস। পেরিস্টালসিস, পেরিস্টালসিস। ওকে, তো পেরিস্টালসিস প্রক্রিয়া হচ্ছে খাদ্যবস্তুটায়। তো এখানে হেল্প করে আমাদের যে এখানে অনেক ধরনের পেশি আছে না, এই পেশিগুলোর ক্রম সংকোচন এবং প্রসারণের মাধ্যমে খাদ্যদ্রব্য কোথায় যায়? পাকস্থলী। পাকস্থলীতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যেই জিনিসটা সক্রিয় হয়ে যায় সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। সক্রিয় না মানে গ্যাসের সঙ্গে মিশ্রিত, গ্যাস্ট্রিক গ্রন্থি মিশ্রিত, গ্যাস্ট্রিক গ্রন্থি। এটা আসলে মিশ্রিত, কি হয়? না কি বলি, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, গ্যাস্ট্রিক গ্রন্থি কি হয়? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস মিশ্রিত, গ্যাস্ট্রিক রস মিশ্রিত, কি মিশ্রিত হয়? গ্যাস্ট্রিক রস মিশ্রিত। এই গ্যাস্ট্রিক রসের মধ্যে থাকে, জানো কি? গ্যাস্ট্রিক রসের মধ্যে আমাদের থাকে পেপসিন।
পেপসিনটা, ওকে, এই পেপসিনটা আসলে কি বলে? পেপসিনটা আছে এনজাইম, এনজাইম। এখন এই পেপসিনটা আসলে কি? এই পেপসিনটা আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি যে আমাদের মধ্যে কি থাকে জানো? নিষ্ক্রিয় পেপসিন, নিষ্ক্রিয় কি পেপসিন। 1 মিনিট, ভিডিও হচ্ছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো ভাই একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এই খাদ্যদ্রব্য তারপরে পাকস্থলীতে HCl থাকে না, HCl পাকস্থলী কি মধ্যে HCl থাকে, HClটা আসলে কি করে? নিষ্ক্রিয় পেপসিন, নিষ্ক্রিয় পেপসিন। তো এই জিনিসটাকে বলি নেই। নিষ্ক্রিয় পেপসিন হলে সক্রিয় পেপসিন হলে নিষ্ক্রিয়, সক্রিয় পেপসিনে পরিণত, পেপসিন, পেপসিন এর মধ্যে পেপসিন হচ্ছে সক্রিয় পেপসিনে পরিণত, মনে রাখলাম। আর এটা কি করে? HCl। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটা তোমরা সবাই জানো। HCl কি করে? এই পেপসিনটা আসলে কি করে বলে? এবার আসলে পেপসিনের ভূমিকা না। আমরা যে আমিষ খাই, যে আমিষ বা প্রোটিন, প্রোটিন পেপসিন কিসে তৈরি করে বলতো? পলিপেপটাইড, পলিপেপটাইড বা ইংরেজিতে বললে পলিপেপটাইড, পলিপেপটাইড বলবো। এনজাইম, পেপসিন হচ্ছে এনজাইম, এই হচ্ছে এনজাইমটা আসলে HCl কি করে? HCl হচ্ছে এই গ্যাস্ট্রিক রসের মধ্যে যে পেপসিন থাকে ওইটাকে হচ্ছে সক্রিয় করে তোলে। এবার আমাদের দুধের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, সেটা হচ্ছে কেসিন, কেসিন, কেসিনকে আমাদের রেনিন নাম, ইন 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 মানে কিন্তু আবার এনজাইম, ইন মানে এনজাইম না। আমরা একটা জিনিস বলে দিই, আমিষের জন্য হচ্ছে ইন, ইন আর থাকে এনজাইম, জাইম। সো এইটা হবে, এটা হবে এনজাইম, রেনিন, ইন এনজাইম, ঠিক আছে। রেনিন বলতে প্যারাকেসিন, মানে কি করে? আমিষটাকে একটু ছোট করে, একবারে তো করতে পারে না, একটু ছোট করে, প্যারাকেসিন বলতে পারে না, একটু ছোট করে প্যারাকেসিন করে। সো এরপরে আরও বিক্রিয়া আছে, সো এটা বইয়ে তেমন লেখা নেই, বই একটাই দেওয়া আছে, এটা আমি অ্যাড করে দিলাম। এসব বেশি বেশি বিক্রিয়া করতে পারবে তুমি, যেসব HSC দেবো, HSCতে দেখবো অনেকগুলো 10টা 12টা বিক্রিয়া আছে, ওকে। তো ওই টাইমে তোমার কাজে লাগবে, বুঝতে পারছো আশা করি। তো লাস্টের টাইমে আমি করে রাখি এই পাকস্থলীর পরিবর্তন বুঝছে, তাই না? কারণ পাকস্থলী থেকে খাদ্য কী হয় সেটা একটু বুঝে যাবে। তো পাকস্থলী থেকে খাদ্য, আমাদের পাকস্থলী আছে না, পাকস্থলী, পাকস্থলীর পরে খাদ্য হচ্ছে ক্ষুদ্রান্ত, এখান থেকে যে ক্ষুদ্রান্ত, তো এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের একটা অংশ। তো বুঝাই দিই আমি তোমাদেরকে এই জিনিসটা, ক্ষুদ্রান্ত, 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 এটা 3টা অংশ থাকে। একটা দেখো ডিউডেনাম, ডিউডেনাম, একটা দেখো জেজুনাম, একটা দেখো ইলিয়াম, এই 3টা অংশ। আরেকটা দেখো বৃহদন্ত, বৃহদন্ত, বৃহদন্তের আবার কয়টা অংশ থাকে? 3টা অংশ। একটা হচ্ছে দেখো সিকাম, 2 নম্বরটা দেখো কোলন, 3 নম্বরটা দেখো রেকটাম, রেকটাম। তো এইটা হচ্ছে ডিউডেন, দেখি এটা হচ্ছে ডিউডেন, ডিউডেন, ওকে।
পাকস্থলী থেকে খাদ্য, এখানে একটা কপাটিকা থাকে, একটা কপাটিকা, তো পাকস্থলী থেকে খাদ্য মিশ্রিত মণ্ডে পরিণত হয়। মিশ্রিত মণ্ড অর্থাৎ খাদ্যটা দেখা যায় যে মোটামুটি ভালোই কিন্তু পরিপাক হয়েছে, মিশ্রিত একটা মণ্ড আছে, সুপের মতো দেখা যায়। খাদ্য কি হয়? মিশ্রিত মণ্ডে পরিণত হয়, দেখা হচ্ছে কাইম বা পাকমণ্ড বলে। এখানে কি খাদ্যটা মিশ্রিত মণ্ড মণ্ডে কি হয়? পরিণত হয়, মিশ্রিত মণ্ডকে বলা হচ্ছে কাইম, বা এবার আরেকটা বাংলা নাম আছে, এটা হচ্ছে ইংরেজি, বাংলা হচ্ছে পাকমণ্ড। ওকে, সো এরপরে আমরা আরেকটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে খাদ্যদ্রব্য এই পাকমণ্ডে পরিণত হওয়ার পর এই কপাটিকা ভেদ করে এই সুপের নেয় না, তো কপাটিকাটা হচ্ছে খুবই ছোট কপাটিকা থাকে এখানে। তো সুপের মতো একদম তো হালকা অর্ধতরল থাকে। তো এই সুপের নিয়ে এখান থেকে পাকস্থলীতে পৌঁছে, ক্ষুদ্রান্তে পৌঁছে। তো ক্ষুদ্রান্তে যাওয়ার পরেই আমাদের দুইটা জিনিস কাজ করা শুরু করতে হবে। বলো তো কোন দুইটা জিনিস? আমরা তো পারি নাকি? কোন দুইটা জিনিস কাজ করা শুরু করতে হবে? দুইটা জিনিস হলো লিভার বা যকৃৎ, আরেকটা হলো অগ্ন্যাশয়, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। লিভার থেকে কি বের হয় বলতো? একটু বলছি, পিত্তরস ঠান্ডা, পিত্তরসের সবুজ কালার হবে, সবুজ, সবুজ। এখন পাকস্থলীতে খাবার তো অ্যাসিড ছিল, HCl এইখান থেকে গেলে এই অগ্ন্যাশয় থেকে যে আমরা যে দেখে আসলাম, অগ্ন্যাশয় বহিঃক্ষরা করতে, কারণ অগ্ন্যাশয় থেকে যে আমাদের এনজাইমগুলো ক্ষরিত হবে, এনজাইমগুলো বের হবে, ওই এনজাইমকে বের হবে যদি খাবারে যদি অ্যাসিডিক থাকে। অ্যাসিডিক হলে অগ্ন্যাশয় থেকে এনজাইমগুলো বেরই হবে। বের হওয়ার জন্য খাবারকে আমাদের প্রশমিত করা লাগবে, একদম অ্যাসিডও না, আবার খারো না, হালকা খারিও থাকা লাগবে। কিন্তু অ্যাসিডিক থাকলে ও কি করবে না, এনজাইম ক্ষরণ করবে না। এনজাইম ক্ষরণ না করলে তো খাদ্য পরিপাক হবে। তো এই খাবারকে যে অ্যাসিডিক ভাব, এই অ্যাসিডিক ভাবকে প্রশমিত করা হচ্ছে পিত্তরস, ক্ষারীয়। এই পিত্তরসটা অ্যাসিডিক ভাবকে প্রশমিত করে। আর আমাদের যে অগ্ন্যাশয় আবার কাজ কি? অগ্ন্যাশয়ের কাজ হলো আমাদের যে শর্করাকে সম্পূর্ণরূপে পরিপাক হয়েছে, হয় নাই তো? শর্করা আমাদের কিসে পরিণত হয়েছিল? মল্টোজ, ওজ মানে হচ্ছে যে শর্করা, ওজ থাকলে শর্করা, মল্টোজে পরিণত হচ্ছে। মল্টেজ বলে দেয় না, টেজ কিন্তু এনজাইম, এজ মানে এনজাইম, ওজ মানে শর্করা। সো মল্টোজে পরিণত হয়েছে। মল্টোজে পরিণত হয়ে এখন আমার লাগবে হচ্ছে গ্লুকোজ, একদম শোষণক্ষম অংশ হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজে যদি পরিণত না হয় তাহলে পরিপাক হইল না। তো গ্লুকোজে পরিপাক করে হচ্ছে কি আমাদের ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের মধ্যে অগ্ন্যাশয় থেকে যে রসটা বের হয়, এই রসটা হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে কি করে পরিপাক। সেইবার দেখো আমাদের শর্করা লাগবে না, বইয়ে বিক্রিয়াটা লেখা আছে, বুঝছো? স্বেচ্ছাকে কি হিসেবে পরিণত করে? গ্লুকোজে পরিণত করে কে পরিণত করে? হচ্ছে অ্যামাইলেজ। ওকে, এরপরে আমাদের পাকস্থলীতে যে আমাদের আমিষ জাতীয় যে খাবার, মানে আমিষ বা প্রোটিন যেটাই বলো, এই প্রোটিনকে আসলে কি করে? পরিবে প্রেরিত। কারণ ও তো আর অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে না। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একদম মনোমার শোষণক্ষম অংশ। অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে কে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে কে বলো? অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে হচ্ছে ট্রিপসিন। কে পরিণত করবে? ট্রিপসিন। ট্রিপসিন তাকে করবে হচ্ছে প্রোটিন।
প্রোটিন। ওকে, কিছু পরিণত করবে, সরি প্রোটিন কেন, পলিপেপটাইড, কিন্তু পলিপেপটাইড তৈরি করে আসছে না, তাই না? পলিপেপটাইড এটাকে তৈরি করবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আরেকটা জিনিস তৈরি করে সেটা হচ্ছে সরল পেপটাইড। মানে এটাকে একটু সরল করে এরপরে ওইটা আবার অ্যামাইনো অ্যাসিডে এমনি পরিণত হয়ে যায়, বা সরলটা তৈরি করে এরপরে ধীরে ধীরে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়েই যায়, কারণ শোষণক্ষম অংশই তো আমার লাগবে, এগুলো পরিণত হয়ে যায়। ওকে, তো ওই যে এনজাইমটা একটু মনে রাখবো আর কি। ওকে, লাস্ট এটা করে গেছিল, এরপরে আমার মুছি না, এখানে ঠিক এখানে আমি চর্বি থাকি, আমাদের চর্বি থাকে, চর্বির মধ্যে কী থাকে, লিপিড। এই লিপিডটা কিছু পরিণত হয় ফ্যাটি অ্যাসিড, হচ্ছে গ্লিসারল, যে GLYCEROL, গ্লিসারল, আর হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড, এই দুইটা পরিণত হয়। তো এখন এইখানে কোন এনজাইমটা কাজ করবে, এনজাইমটা দেখুন, এটা হচ্ছে লাইপেজ, ইংরেজিতে লিখে দিই LIPAS, এস মানে এনজাইম, এস মানে এনজাইম, তাই না? এস লাইপেজ, লাইপেজ থেকে ফ্যাটি অ্যাসিড, এটা গেল আমাদের মেইন কাজ। যখন পরিবারটা আসলে এত ইজি হয় না, সেটা হচ্ছে কি শর্করা আর আমিষ তো বাই বাই অত কিছু, মানে ওর কাজ আসলে মেনলি শর্করার মুখে ছিল, শর্করা হচ্ছে মুখের দিকে কাজ ছিল, আর হচ্ছে আমিষের কাজ ছিল, ও এখানে মেনলি কাজ ছিল। তো লিপিড নিয়ে একটা আলোচনা করা আছে, লিপিডের আলোচনাটা অনেকেই ভয় পায় যে ভাই একটু বড় বড় আলোচনা, কিচ্ছু বুঝি না, কী বলে বই। ওকে, তো লিপিডের আসলে কাজটা কী হয় এটা একটা আমি একটু জানাই, মুছে দিই লিপিডের কাজটা কী করে। এখন একটা চর্বি, সেটাকে ধরো, এটা একটা চর্বি, ওকে। এখন লিপিডের কাজটা শুরু, লিপিডের কাজ হলো এই যে যে চর্বিটা আছে, এই চর্বিগুলোকে ছোট ছোট অংশে, লিপিড লাইপেজ হচ্ছে এটাকে ছোট ছোট অংশে পরিণত করে। এখন এই ছোট ছোট অংশে পরিণত করার পরে এটাকে কী হয়, এই ছোট ছোট অংশ বা ক্ষুদ্র ক্ষুদ্র যেই দানা বা কণা, এইগুলোকে পানির সঙ্গে মেশাতে হবে। কার সঙ্গে মেশাতে হবে? পানির সঙ্গে, যেন এই শোষণক্ষম অংশে পরিণত হয়। তো এই জন্য এই আমাদের যে যকৃৎ থেকে যে পিত্তরস বের হয়, কী রস? পিত্তরস। এই পিত্তরস যকৃতের উপরে ক্রিয়া করে, কী করে? ক্রিয়া করে কী করে? চর্বিকে একদম আমাদের কিসে পরিণত করে বলো তো? ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, যেন পানির সঙ্গে মিষ্টি সহায়তা করে। এবারে পিত্তরস হচ্ছে, এর মধ্যে কি থাকে? এর মধ্যে একটা লবণ থাকে, সেটা হচ্ছে পিত্ত লবণ। পিত্তরসের মধ্যে পিত্ত লবণ থাকে। ওকে, এবার এই লবণের আসার সাথে সঙ্গে, এই লবণে আসার সঙ্গে সঙ্গে এই চর্বিটা সাবানের ফেনার মতো তৈরি হয়। সাবানের যে ফেনা দেখছো না, সাবানের ফেনার মতো তৈরি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে, সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। এরপরে আমাদের যে লাইপেজ অর্থাৎ যে এনজাইম, সেই এনজাইমটা কী করে? এটাকে আমাদের ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, পরিণত করে। ওকে, এবার আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে পরিপাকৃত খাদ্য শোষণ। মানে পরিপাকৃত খাদ্য তো হইলো, এখন এই পরিপাকৃত খাদ্য থেকে যে আমাদের শরীরের কার্যাবলী নিয়ন্ত্রণ করা লাগবে, পরিপাকৃত খাদ্য আমাদের বিভিন্ন কোষে যেতে হবে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগবে, তো এই জিনিসগুলো একটু করবো। ওকে, আমি একটু মুছিয়ে দেবো। ওকে, তো ভাইয়ের এখানে একটু আজান দিচ্ছিল, তো এই জন্য ভাই একটু লেট করলাম, একটু আজান দিচ্ছিল।
তো দেখো আমরা এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে খাদ্য শোষণ। খাদ্য শোষণ এখান থেকে প্রশ্ন মাঝে মাঝে আসে, বাট পরিপাকে যে ওইখানেই প্রশ্ন বেশি দেয়, বাট এখান থেকেও ভাই কিন্তু প্রশ্ন আসে, এমন না যে প্রশ্ন আসে না। তো খাদ্য কীভাবে শোষণ করবো দেখো, মানে তিনটাই লিখবো, আমি একটু প্রচার দিয়ে দেখাবো। একটা হচ্ছে শর্করা, এবার লিখলাম আমিষ, লিখলাম আমি চর্বি। ওকে, আমি এটা এইভাবে দিলাম, এটা ফ্লো চার্টে দেখাবো। ওকে, আমি জিনিসটা একটু নিচে দিয়ে থাকতে লাগবে না, কারণ এই দুটোর কাছে বেশ জিনিস, কিছু জিনিস হচ্ছে একই, দুটোর ক্ষেত্রে বেশ কিছু জিনিস হচ্ছে কী ভাই একই। ওকে, তো এবার দেখো আমি স্টার্ট করি। এটা হচ্ছে গ্লুকোজ। এই শর্করা থেকে তো আমরা জানি গ্লুকোজ তৈরি। গ্লুকোজ, এই গ্লুকোজটা আবার মনে রাখবা মনোস্যাকারাইড। গ্লুকোজটা হচ্ছে মনোস্যাকারাইড, মানে যেগুলো একদম খুব খুব মানে মনোমার, ওইগুলোকে হচ্ছে মনোস্যাকারাইড বলে, মানে এক কোনো বিশিষ্ট শর্করা মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। এবার দেখো এগুলো কি হয়, এটাকে ক্ষুদ্রান্তের যে জেজুনাম ও ইলিয়াম, ক্ষুদ্রান্তের না সরি ইলিয়াম না, ক্ষুদ্রান্তের যে ডিওডেনাম আর হচ্ছে জেজুনাম, এগুলো হচ্ছে কি করে একে শোষণ করে, এই গ্লুকোজটাকে শোষণ করে। কি দ্বারা শোষণ করে? ভিলাই, ভিলাই, মানে ভিলাইটা আর কি ক্ষুদ্রান্তের যে, তুমি দেখবা, তুমি যদি তোমার বইয়ের ছবির দিকে একটু খেয়াল করো, তো আমার তো এখন নাই, সো বইয়ের ছবির দিকে যদি তুমি একটু খেয়াল করো তাহলে দেখবা যে ক্ষুদ্রান্তে যে এরকম পেঁচানো কি থাকে, অনেক একটু আমি একটু চিত্র আসলাম যে একটু এরকম এরকম, এগুলো হচ্ছে এই যে পেঁচানো, এগুলোর মধ্যে অনেকগুলো রক্তজালিকা থাকে, রক্তজালিকা সমৃদ্ধ। ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে রক্তচালিকার সমৃদ্ধ প্রক্ষেপিত, মানে এরকম যে অংশ আছে এটাকে বলা হয় প্রক্ষেপিত। এই প্রক্ষেপিত অংশটা হচ্ছে ভিলাই। ওকে, সো এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটাকে কী করে ক্ষুদ্রান্তের কে ডিওডেনাম, ডিওডেনাম আজকে জেজুনাম, জেজুনাম ভিলাই দ্বারা শুরু করে, জেজুনাম কি দ্বারা শুরু করে? ভিলাই দ্বারা, ভিলাই, ভিলাই দ্বারা শোষণ। এরপরে কি তৈরি হবে বলতো? এরপরে আমাদের যে হেপাটিক পোর্টাল শিলা, নামটা দেখে একটু লাগলো। সো হেপাটিক পোর্টাল শিলা এটা আসলে কি? যকৃৎ থেকে যেই রক্তজালিকা, মানে রক্তনালী বের হয়, যকৃৎ থেকে, যকৃৎ থেকে যে রক্তনালীকে বের হয় তাকে বলা হচ্ছে হেপাটিক পোর্টাল শিলা। ওকে, যকৃৎ থেকে যেই রক্তনালীতে কী হয়, সরি যকৃতে যে রক্তনালিকা প্রবেশ করে, যকৃতে যে রক্তনালিকা প্রবেশ করে সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিলা। কোথায় যাই বলো? হেপাটিক পোর্টাল প্রবেশ করে। মনে রাখবা ভাই, এই যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড বাইরে থেকে যে রক্তনালিকা হৃৎপিণ্ডে প্রবেশ করে ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে কি বাইরে থেকে যে রক্তনালিকা প্রবেশ করে ওইটা হচ্ছে শিরা। আর ওইখান থেকে যেটা বের হয় ওটা হচ্ছে ধমনী। ধমনী বের হয়ে কোথায় যাবে বলো? বড় লিভারে যাবে, লিভার, লিভারে যেটা প্রবেশ করছে ওইটা হচ্ছে ধমনী, আর লিভার থেকে যেটা গেছে ওটা হচ্ছে শিরা। লিভার থেকে কি হয়? লিভারে প্রবেশ করে, লিভারে কি করে? প্রবেশ করে। তো এখান থেকে লিভারে হেপাটিক পোর্টাল শিলা, হেপাটিক পোর্টাল শিলার মধ্যে লিভারে প্রবেশ করবে, হেপাটিক পোর্টাল শিলা, হেপাটিক পোর্টাল শিলার মাধ্যমে লিভারে প্রবেশ করবে। হেপাটিক পোর্টাল শিলা থেকে কোথায় প্রবেশ করলো? লিভার, লিভারে প্রবেশ করলো। এবার লিভার থেকে কোথায় যাবে? হৃৎপিণ্ড। লিভার থেকে কোথায় যাবে?
লিভার থেকে সরি লিভার থেকে কোথায় যাবে হৃৎপিণ্ড, লিভার থেকে হৃৎপিণ্ড যাবে, বুঝা দিলাম একদম ক্লিয়ার। ফ্লোচার্টটা মনে রাখবা, আর আমি যেসব জিনিস বুঝাই বলতেছি এগুলো যদি তুমি বুঝো তুমি একদম পরীক্ষায় ফাটাই দিয়েছো। হৃৎপিণ্ডে যাবে, তো হৃৎপিণ্ড থেকে কোথায় যাবে, পুরা শরীর, শরীর সারা শরীরে পৌঁছে যাবে। হৃৎপিণ্ড পাম্প করে, রক্ত পাম্প করে সারা শরীরে পৌঁছে যাবে। আর যদি ভাইয়া কয়েকটা দেখা যায় যে ভাইয়া তুমি বেশি খাইছো, খাওয়ার কারণে তোমার শরীরে মানে গ্লুকোজ বেশি উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে গ্লাইকোজেনে রূপে পরিণত করে রাখে, বেশি পরিণত করে গ্লাইকোজেন, মানে শর্করা যেখানে মানে এক্সট্রা শর্করা যেখানে জমা থাকে তাকে বলা হচ্ছে গ্লাইকোজেন, তো গ্লাইকোজেনে সঞ্চয় করে। ওকে, সো এরপর আমরা যে জিনিস হলো আমিষ, আমিষের শর্করার মাঝে তেমন আমি কোনো পার্থক্য দেখি না, খুবই কম একটা পার্থক্য, মেন সবই একই, কোনো পার্থক্য আসলে নাই না। তো আমিষ কী হয়, আমিষ কিসের থেকে মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যে সেম, এগুলো সব আমিষের ক্ষেত্রে সেম। এবারে বড় সেগুলো থেকে যা বলছে লিভারে, লিভার লিভার নিচে লিভার, লিভার থেকে আবার হৃৎপিণ্ড হয়, হৃৎপিণ্ডের সারা শরীরে। আর যদি প্রয়োজন না হয়, এই প্রয়োজন না হলে এরা কী হিসেবে সঞ্চিত হয় জানো, আমিষটা হচ্ছে চর্বি হিসেবে সঞ্চিত হয়, চর্বি, প্রয়োজন না হলে চর্বি হিসেবে সঞ্চিত হয় আমিষ, বুঝছো? এবার চর্বি, আর এই চর্বিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাই নিয়ে প্রবলেম। এই চর্বি কী তৈরি করলো বলো তো, ফ্যাটি অ্যাসিড, এটা কি বলো, গ্লিসারল না, গ্লিসারল, এই ফ্যাটি অ্যাসিড আর যে গ্লিসারল এরা আবার মিলে ভাইয়া এই চর্বি বা লিপিড তৈরি করে। চর্বি মানে কিন্তু লিপিড, লিপিডকে আবার অন্য কিছু দেবো না, চর্বি মানে লিপিড, এটা মিলে আবার লিপিড তৈরি করে। ওকে, এখন যে আবার লিপিড তৈরি করলো, এই লিপিডের সঙ্গে আরেকটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন। এবার এই মেমব্রেন প্রোটিন আর এই লিপিড এরা কী করে, জটিল প্রক্রিয়া, অনেক বেশি জটিল প্রক্রিয়া, এখানে অনেকগুলো কাজ সাধিত হয়। বা তোমার এসএসসি লেভেলে এত কিছু ভাইয়া জানা লাগবে না, তুমি এইচএসসিতে উঠলে বুঝতে পারবে। ওকে, জটিল প্রক্রিয়া কী হয়, লসিকার সঙ্গে মিশে ল্যাকটিয়াল তৈরি করে, লসিকা, লসিকার সঙ্গে মিশে কী তৈরি করে, ল্যাকটিয়াল, লসিকা, লসিকার সঙ্গে ল্যাকটিয়াল তৈরি করে, ল্যাকটিয়াল তৈরি করে। এরপর ইলেকট্রিক্যাল কোথায় যায় বলো তো, থোরাসিক নালীতে প্রবেশ করে, ইলেকট্রিক্যাল কোথায় প্রবেশ করে, থোরাসিক নালী, থোরাসিক, আমার বই এত কিছু আসলে লেখা নেই, বা যদি আসে পড়ে পরীক্ষায়, থোরাসিক নালীতে প্রবেশ করে। এই থোরাসিক নালিকা থেকে এই জিনিসটা চলে যায় সরাসরি লিভার, লিভার থেকে হৃৎপিণ্ডে, আর এখান থেকে যদি প্রয়োজন না হয় তাহলে কিসে, চর্বি হিসেবে জমা রাখে, চর্বি হিসেবে বিভিন্ন জায়গায় জমা থাকতে পারে, যকৃতে জমা থাকতে পারে, যকৃতে জমা থাকতে পারে, অথবা দেহের বিভিন্ন জায়গায় যে আমাদের চামড়া আছে এখানে জমা থাকতে পারবে। ওকে, দেখো এই যে ল্যাকটিয়াল, ল্যাকটিয়াল আসলে কি, ল্যাকটিয়াল হচ্ছে যে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে কিছু জালিকা থাকে। তুমি একটা জিনিস খেয়াল করো, চর্বি কিন্তু ভাইয়া লসিকার সঙ্গে যায়, লসিকা, কিন্তু এই কোথায় যায়, এই যে হেপাটিক শিরা, হেপাটিক শিরা, আর এই যাচ্ছে লসিকার সঙ্গে। ওকে, তো পার্থক্যটা আসলে মিলে এই জায়গায়, এই যে লসিকার সঙ্গে এই যে হেপাটিক শিরা, মানে শিরা দিয়ে যায়, রক্ত না যায়, এই যে লসিকা যায়। ল্যাকটিয়াল তৈরি করে, ল্যাকটিয়াল কীভাবে তৈরি করে এই জিনিসটা আসলে একটু কমপ্লেক্স, তো তোমার এখন আপাতত বোঝা লাগবে না। ল্যাকটিয়াল হচ্ছে যে তোমার বইটা চিত্র দেওয়া আছে, যদিও ভালো করে বলা নেই যে এরকম চিত্র দেওয়া আছে দেখলাম, তো আমি একটু বইটা যদি দেখাতে পারি, বইটা কি আছে, ওয়েট ভাইয়া বইটা পাচ্ছি কিনা, এক মিনিট ভাই, একটু বইটা দেখি, ভাই বইটা পাইছি। ওকে, দাও তোমাদেরকে একটু আমি বই থেকে বুঝাই, চিত্র আঁকাটা একটু ডিফিকাল্ট, আমি চিত্র আঁকায় তেমন একটা ভালো না। ওকে, এই দেখো, দেখছো এই যে এইখানে দেখো, এখানে দেখছো, এখানে দেখো, এটা হচ্ছে দেখো উপরে যে বিলাই দেখছো, যে বললাম না যে
জালিকার মতো, সরি জালিকা না, এই যে ইসের মতো কী জানি বলে, প্যাঁচানো, এখানে একটা এখানে একটা। এবার এই যে কৈশিক জালিকা দেখছো, এখানে অনেক ধরনের রক্ত জালিকা থাকে, এই যেগুলো যে বিলাই বিলাই, কৈশিক জালিকা মানে রক্ত জালিকা সমৃদ্ধ বলছে। আর এই যে এই দেখো, এটা দেখো লেকটিয়াল, এই যে এখানে অনেকগুলো ছোটো ছোটো কৈশিক জালিকার যে নালিকা গেছে না, মাঝখান দিয়ে দেখো যে এটা গেছে, এটা হচ্ছে ল্যাকটিয়াল। এই ল্যাকটিয়ালের মাধ্যমে কী হয় বলো তো, এই ল্যাকটিয়ালের মাধ্যমে হচ্ছে থোরাসিক নালিকায় যায়। সো থোরাসিক নালিকা হচ্ছে এইখান থেকে যায়, সো এটা তোমার বইয়ে ভালো করে লেখা নেই। সো এই যে ল্যাকটিয়ালটা দিকে যায়, থোরাসিক নালিকা থেকে মেনলি লিভার থেকে হৃৎপিণ্ড থেকে সরাসরি চলে যায়। ওকে, তোমার বইয়ে এইটুকু দেওয়া আছে, বুঝছো, তোমার বই এইটুকু দেওয়া আছে। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করবো, যেটা পরীক্ষায় আসতে পারে না আসতে পারে, বলা যায় না। ওকে, এই সূত্রটা একটু মুখস্থ করে রাখবো, এই সূত্রটা আসবে। সেটা হচ্ছে কি, আমার নামাজের টাইম হয়ে গেছে, তো আমি উল্টো পড়াই। এটা হচ্ছে বিএমআর, একটা হচ্ছে বিএমআই। পুনরুক্ত বই থেকে দেখিনি, আমি বলে দিচ্ছি মুখে। বেজেল মেটাবলিক রেট, মানে সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় আমাদের শরীরে কতটুকু শক্তি প্রয়োজন হয়, সেটা হচ্ছে বিএমআই। আর বিএমআইটা আসলে কি, বিএমআইটা হচ্ছে আমাদের যে শরীরে যে চর্বি আছে, কী পরিমাণে ওজন, মানে আমাদের চর্বি আছে কি না, চর্বির একটা সূচক, চর্বির পরিমাণের সূচক, শরীরের চর্বির পরিমাণের সূচক। ওকে, তো এবার আসো বিএমআরের সূত্র। বিএমআরের সূত্রটা একটু মুখস্থ রাখাটা সবার কাছেই কঠিন লাগে, আমি একটু সূত্রটা লিখি। ওকে, 6 5 এটা হচ্ছে ছেলে, ছেলের ক্ষেত্রে একটা, মেয়ের ক্ষেত্রে একটা। 6 6 প্লাস হচ্ছে আমাদের এই যে, এখানে মনে রাখবা ছেলের ক্ষেত্রে কিন্তু প্রথমে এখানে একটু কম আছে, বুঝছো। ওকে, এরপরে দেখো 9.6 ইন্টু কেজি, সরি না, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 6 5। ওকে, মেয়েদের ক্ষেত্রে এখানে 9.6, 1.8 আর 4.7, 9.6 9.6 কেজি প্লাস 4.6 ইন্টু 1.6 সবার লিখলাম না, থাক, তুমি বই থেকে দেখে পড়ে নিও। আর যে মানে কতটুকু দৌড়ালে কতটুকু প্রয়োজন হয় পরিশ্রম না করলে, ওইগুলো হচ্ছে তোমার ওই যে কতটুকু চাহিদা, ক্যালোরির চাহিদা বক্স করে বয়ে দেওয়া আছে, এগুলো একটু করে না, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। আর বিএমআই হচ্ছে আমাদের যে শরীরের যে ওজন, ওজন না, ওজন 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 কেজি রাখবা, আর নিচে হচ্ছে কি উচ্চতা, উচ্চতা কিসে রাখবা, মিটার স্কোয়ার। ওকে, লাইক করবো বিএমআই। বিএমআই যে 22.18.5 নিচে হলে অনেক বেশি চিকন, তো এইগুলো বইয়ে সুন্দর করে চপার লেখা আছে, এখান থেকে পড়ে নিই কষ্ট করে। ওকে, তো ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, এত বড় আশা করিনি, বাট তারপরেও বড় হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো সকলে দোয়া করবা আমার জন্য, এবং সামনে ইনশাল্লাহ ভাইয়া সবগুলো চ্যাপ্টারের যে সিকিউ কমপ্লিট করার ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সকলকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।